এখানে দেখতে হবে যে বা আপনার এবং ওনার ভিতরে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে কিনা। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, হোপলেসনেস, হেল্পলেসনেস, নিজেকে ওর্থলেসনেস মনে করা, এগুলো কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণ। লিটল বিট অফ অ্যাংজাইটি ইজ গুড ফর গুড পারফরমেন্স। আজকে আমাদের প্রথম প্রশ্ন অনন্যা সেনগুপ্ত, সাইকোলজিস্ট, আমার পাশেই বসে আছেন। তার কাছে নাম প্রকাশে অনিচ্ছুক, আপনার পরিচয় আমরা গোপন রাখছি। প্রশ্ন, আমার আর আমার হাজবেন্ডের মধ্যে ইদানিং খুব ঝামেলা হচ্ছে, দিন দিন কেমন দূরত্ব বেড়ে যাচ্ছে, যতই ঠিক করে কথা বলি না কেন তাও কেন ঝামেলা হয়ে যায়, কি করে সম্পর্কটা ঠিক রাখবো? এখানে দেখতে হবে যে বা আপনার এবং ওনার ভিতরে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে কিনা, বা পরিবারের যারা রয়েছেন তাদের ইনভলভমেন্ট আপনাদের সম্পর্কে কিরকম। মানে ধরুন মাদার ইন ল, ফাদার ইন ল বা সিস্টার ইন ল যদি থাকে, বা ব্রাদার ইন ল যদি পরিবারে থাকে, তাদের কি খুব বেশি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, বা আপনার নিজের মায়েরও বা মা বা বাবার আপনার পরিবারের মানুষদের কি খুব বেশি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। আমরা সবসময় বলি যে এরকম স্বামী স্ত্রীর সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে, প্রথমে যেটা করবেন, দুজনে মিলে সমস্যাটা মেটান, অন্য কোনো ব্যক্তিদের এর ভেতরে ইনভলভ করবেন না। যদি সম্পর্কের দূরত্ব বাড়ে তাহলে কমিউনিকেশন করুন, ডিরেক্ট কথা বলুন, এবং সারা দিনে একে অপরের সাথে সময়, নিজেরাই নিশ্চয়ই ব্যস্ত আপনারা, তো সারাদিনে দুজন দুজনের সাথে কথা বলার জন্য একটা স্পেসিফিক সময় ধার্য করুন, যে সময় দুজন দুজনের সাথে সময় দেবেন। মোবাইল, টিভি, অফিসের কাজ, ঘরের কাজ, বাচ্চা সামলানো, কোনো কিছুই ওই সময় থাকবেন। এইভাবে নিজেদের জায়গাটাকে একটু বেটার করতে পারেন। পরবর্তী প্রশ্ন, দিদি, আমার জীবনে একটা বড় ধরনের পারিবারিক দুর্ঘটনা ঘটেছিল, যার দরুন আমি গত 2012 সালের মার্চ মাস থেকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ছিলাম। দয়া করে আমার কথাগুলো শুনুন, আমাকে একটু পরামর্শ দিন। আমি দিনের পর দিন মানসিক আঘাতে আর মনোযন্ত্রণায় ভেঙে পড়ছি। আমার মধ্যে কোনো সুইসাইডাল টেন্ডেন্সি নেই, কিন্তু জীবনের প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলছি। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, হোপলেসনেস, হেল্পলেসনেস, নিজেকে ওর্থলেসনেস মনে করা, এগুলো কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণ। হতে পারে তার ডিপ্রেশন রয়েছে। যদি মনে করছেন যে আপনি আপনার নিজের দৈনন্দিন কাজ, হতে পারে অফিস, বা যদি উনি স্টুডেন্ট হন, স্টুডেন্ট পড়াশুনোর বা অফিসের কাজ, যদি আপনি আপনার দৈনন্দিন কাজকে বা দৈনন্দিন রুটিনকে প্রপারলি মেনটেন করতে পারছেন না, এবং এরকম 1 মাস বা তার বেশি চলছে, তাহলে কিন্তু অবশ্যই সত্তর সাইকিয়াট্রিস্ট দেখান বা সাইকোলজিস্ট দেখান। কারণ যেটুকু আপনি লিখেছেন তার ভেতর থেকে কিন্তু মনে হচ্ছে যে আপনার ক্লিনিক্যাল ডিপ্রেশন স্টার্ট হয়ে গেছে। এবং বাড়িতে বা পারিবারিক কোনো ঘটনা বা পারিপার্শ্বিক কোনো ঘটনার ক্ষেত্রে তো আমাদের মন খারাপ করতেই পারে। হয়তো কোনো কাছের মানুষকে হারিয়েছেন, বা চাকরি হারিয়েছেন, বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই মন খারাপটাকে আমার স্বল্পস্থায়ী নাকি কন্টিনিউ চলছে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা যদি কন্টিনিউ চলে এবং আমাদের ডেইলি লাইফকে কোথাও গিয়ে হ্যাম্পার করে, তাহলে কিন্তু অবশ্যই একটা রেড ফ্ল্যাগ, এবং সেটার জন্য আমাদের কিন্তু ট্রিটমেন্টের দিকে এগোতে হবে। একই রকম ভাবে আমার কাছে আরো একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করার চেষ্টা করব, নাম প্রকাশে অনিচ্ছুক। আমার প্রথম চাকরির জয়েনিং সামনে, কনগ্রাচুলেশনস। প্রচন্ড টেনশনে রয়েছি, খালি মনে হচ্ছে আমি পারবো তো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করে স্বাভাবিক থাকবো? দেখুন, আমরা যেটা বলে থাকি যে লিটল বিট অফ অ্যাংজাইটি ইজ গুড ফর গুড পারফরমেন্স। একটা নতুন কিছু শুরু করার আগে আপনার অ্যাংজাইটি হবে, কি না হবে সেটা নিয়ে, এটা তো খুব স্বাভাবিক। যেরকম আপনার যদি অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো টেনশনই না থাকে, বা কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি কোনো টেনশনই না থাকে, আপনার তো ভালো পারফরমেন্স করার ক্রেজিনেসটা বা সেই আর্জটা আসবে না। সে কারণে নতুন জায়গা, নতুন সিচুয়েশন, নতুন অ্যাডজাস্টমেন্ট, একটা ভয় হতেই পারে, কিন্তু সেই ভয়টা ক্রমাগত যদি আপনাকে তাড়া করে বেড়ায়, বা সারাদিন সেটা নিয়েই ভাবছেন, সেটা যদি হয়, তাহলে সেটা হয়তো একটু সমস্যার। না হলে এটাকে এনজয় করুন। নতুন সিচুয়েশন, নতুন কলিগসরা আসছে, নতুন কাজের রেসপন্সিবিলিটি, সেটা নিয়ে পড়াশুনো করুন, সেটা নিয়ে জ্ঞান আহরণ করুন। নতুন অফিসে জয়েন করলে কিরকম ভাবে আপনার দিনটাকে সাজাবেন, সেইগুলো প্ল্যান করুন। তাহলে দেখবেন এই অ্যাংজাইটি থেকে আপনি কিন্তু নিজেকে বের করে আনতে পারছেন। একজন জিজ্ঞেস করছেন, আমাকে একটু সাজেশন দেবেন কাউকে কিভাবে ভোলা যায়?
কি করে ভুলবো, পারছি না অনেক ট্রাই করেও। এত খারাপ সিচুয়েশন কখনো আসেনি। আমি জানি সে আমার জন্য ঠিক না, তার কাছে আমার কোনো ভ্যালুই নেই, তারপরেও আমি তাকে ভুলতে পারছি না। কি করব আমি? তার তো কোনো প্রবলেম হচ্ছে না আমার সাথে কথা না বলেও, তাহলে আমার কেন বেকার তার ভেতরে তার জন্য এত কষ্ট হচ্ছে? আমি কথা বলতে গেলে ঠিক করে বলছেও না, ইগনোর করছে। কি ইগনোরেন্সটা নিতে পারছি না আমি কিভাবে ওভারকাম করব এখান থেকে? আমি প্যাম্পার্ড চাইল্ড, আমার সাথে কেউ এরকম ব্যবহার করেনি কখনো। আমি নিতে পারছি না এসব, পাগল পাগল লাগছে, কেঁদে কেঁদে দম বন্ধ হয়ে আসছে। দেখুন, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি, এখান থেকেই ফিল করতে পারছি। দেখুন, ছোটবেলা থেকে যদি রিজেকশন অ্যাকসেপ্ট করতে না পারা যায়, তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো রকমের রিজেকশন, মানে সেটা একটা ড্রেস কিনতে ইচ্ছা করছে, কিনতে পারলাম না, সেরকম রিজেকশন হতে পারে, বা একটা চাকরিতে ইন্টারভিউ দিলাম, সেখান থেকে রিজেক্টেড হলাম, সেই রিজেকশন অ্যাকসেপ্টেন্স হতে পারে, সেখানে কিন্তু একটা অসুবিধা হয়। সে কারণে একদম ছোট বাচ্চাদের মা বাবাদের কিন্তু আমরা বলে থাকি যে প্যারেন্টিং ট্রেনিং শেখানোর সময় যে রিজেকশন শেখান বাচ্চাদের, না হলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করতে পারবে না দ্য রিয়েলিটি অফ আওয়ার লাইফ। সেই জায়গাটা কিন্তু অ্যাকসেপ্টেন্স একটা ইস্যু হবে। তো আপনি যে প্রশ্নটা রেখেছেন, ভুলে যাবেন কি করে, দেখুন এই যে একটা আমাদের টার্ম আমরা ইউজ করি, মোটিভেটেড ফরগেটিং। মানে আমি যদি যেটা চাই যে আমি ভুলে যেতে চাই, আমি যদি ভুলে যাব, এই চিন্তাটাই বারবার করি, আমি কিন্তু ওই লুপেই পড়ে থাকলাম, ওই চিন্তাটাই করছি আমি। যে আমি যদি চাই যে ধরুন আমি আপনাকে বললাম যে আচ্ছা, আপনি কি এখন কোনো হাতিকে মনে করতে পারছেন? আপনি হঠাৎ করে উত্তর দেবেন, মনে করতে পারছো কি বন্ধু? তোমাকে যদি বলি হঠাৎ চোখের সামনে একটা হাতি দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না, না, ক্যামেরা দেখতে পাচ্ছি। এবার যদি আমি তোমাকে বলি যে একটা হাতি আছে, যে হাতিটার একটা বড় সুর আছে, যে তার সাথে একটা মাহুত রয়েছে, তার ছোট্ট বাচ্চা হাতি তার পাশে চলছে, একটা বনের ভেতরে সে দুলকি চালে যাচ্ছে, এবং চারিদিকে খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, এবার বলতো তোমার চোখের সামনে কি ভাসছে ক্যামেরা ছাড়া? কিছুটা ডেফিনেটলি স্কেচ করতে পারছি। একদম। তো আমি যদি ওই বিষয়টার ভেতরে ইনভলভ থাকি, আমি কেন ভুলতে পারছি না এই লুপটাতেই থাকি, আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু অন্য কোনো কাজে নিজেকে ইনভলভ করতে হবে, বা আমি ওখান থেকে বেরিয়ে আসার বা ওই চিন্তাগুলো আসার, মানে আমি কোনো সম্পর্কে ছিলাম, আমি যে রাস্তা দিয়ে হাঁটতাম, ঘুরতাম, বা যে রেস্টুরেন্টে গিয়ে খেতাম, সেই রেস্টুরেন্টে গেলে আমার তার কথা মনে পড়ছে। ঠিক আছে, প্রথম অবস্থায় আমি সেই রেস্টুরেন্টে যাব না, কিন্তু অবশ্যই আমাকে সেই সিচুয়েশন ফেস করতে হবে, সেটার জন্য সময় দাও। বা হতে পারে যে আমি যাকে ভুলে যেতে চাইছি তার মেসেজ বা তার ছবিগুলো কন্টিনিউ দেখছি, তা তুমি কি করে ভুলে যাবে? তুমি তো পারবে না, তোমাকে তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যখন বলি বাচ্চাদের যে যারা আমাদের কাছে সম্পর্কে সমস্যা নিয়ে আসে, যে তোমরা ব্লক করে দাও বা তোমার গ্যালারি থেকে সব ছবি ডিলিট করে দাও, না ম্যাডাম ওটা পারবো না, ওটা বাদে বলুন। তো ওটাই তো সোর্স, ওটাই তো মানে প্রথম ওই রিসোর্সটা যেখান থেকে তোমার থটটা আসছে, তো রিসোর্সটাকে বন্ধ করতে হবে। সেভাবে কিন্তু তুমি আস্তে আস্তে নিজেকে একটা অন্য কাজে বা অন্য জায়গায় ইনভলভ করে, বা আমি ভুলে যাব এই চিন্তাটা থেকে বেরিয়ে আসতে পারলেই দেখবে তুমি ভুলে গেছো সহজেই। ম্যাম, আমাদের কাছে আরো একজন প্রশ্ন করেছেন, আজকে পরবর্তী প্রশ্ন। তিনি প্রশ্ন করেছেন দার্জিলিং থেকে। প্লিজ হেল্প, আমার একটা খুব বড় সমস্যা, আমি খুব চিন্তা করি যে কোনো ছোট বড় বিষয় নিয়ে। শুনলাম বাবা মায়ের মধ্যে ঝামেলা হয়েছে, আমার টেনশন শুরু হয়ে গেল। ধরুন আমার হাজবেন্ডের কথা কাটাকাটি হলো, আমার টেনশন শুরু হয়ে গেল, এবং সেটা এমন হলো আমার শরীর খারাপ হয়ে যায় এবং বমি পর্যন্ত হয়। আমাকে বলবেন এটার থেকে আমি কিভাবে মুক্তি পাবো? আমি মনে করি সব বিষয়ে এত চিন্তা করলে আমার শরীরে এফেক্ট করবেই। প্লিজ বলুন এটার সলিউশন কি? দেখুন, আপনার ইনসাইট কিন্তু খুব ভালো রয়েছে, আপনি কিন্তু বুঝতে পারছেন এটা আপনার সমস্যা। তো নিউরোটিক স্পেকট্রাম ডিসঅর্ডারে কি হয়, যে পেশেন্ট বুঝতে পারে আমার এটা সমস্যা, বাট সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, সেই লুপটায় পড়ে গেছেন। তো এই লুপটা ভাঙার জন্য প্রথমেই যেটা করতে হবে, যে এই ভয়গুলোকে আমাকে জয় করতে হবে বলা যেতে পারে। মানে একদম আমার যেখানে সমস্যা, মানে বাবা যেটা উনি লিখেছেন যে আমার বাবা মার ভেতরে কিছু ঝামেলা হচ্ছে, আমি সেটা শুনতে পাচ্ছি, বা থ্রু বাবা বা মা ইনডিরেক্টলি জানতে পাচ্ছি, আপনি ওখানে ইন্টারভেন করুন। কি হয়েছে, বাবা মার কেন, মা কেন দুঃখ পাচ্ছে, বাবা কেন রেগে গেলেন, বা বাবাই বা কেন দুঃখ পাচ্ছে, ইন্টারভেন করুন, ডিরেক্ট ইন্টারভেন করুন।
কি হয় যে কিছু কিছু বিষয় যখন আমরা ডিরেক্ট কোপিং করতে পারি না, আমরা ইনডিরেক্টলি আমাদের ডিফেন্স মেকানিজমটাকে কি করি, ইম্যাচুয়ার ডিফেন্স করি, আমরা এসকেপ টেন্ডেন্সি নিই যে আমি ওখানটা থেকে বেরিয়ে আসতে চাই। এটা আনকনসিয়াসলি হয় অবশ্যই, যে আমি ওখানটা থেকে বেরিয়ে আসতে চাই, এবং সেটার জন্য আমাদের কিছু সোম্যাটিক বহিঃপ্রকাশ ঘটে। শরীর খারাপ লাগছে, বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবো, এরকম হতে পারে। কিন্তু মানে আমাকে তাহলে ডিরেক্ট ইন্টারভেন করতে হবে। এবং কি হচ্ছে যে আমার যখন শরীর খারাপ হচ্ছে, আমার কিন্তু পরিবারের লোকজন, এবার বাবা মার যদি অশান্তি হয়ে থাকে, তাদের অ্যাটেনশনটা কিন্তু মোটামুটি শিফট করে আমার দিকে চলে আসছে। ঝামেলাটা কিন্তু তখন আর থাকছে না। হয়তো তখন বাবা আর মা কথা বলছে, বাবা মা আমাকে ওষুধ কিনতে যাবে, কে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, বা আমার মাথায় জলপট্টি দিতে হবে, সেটা কিন্তু করছে। তো অ্যাটেনশনটা শিফট করাচ্ছে। তার মানে হচ্ছে সেখানে, এবং আমি শান্তি পেয়ে যাচ্ছি যে ঠিক আছে, এখন তো মা বাবা টকিং টার্মসে আছে। তো সেই জায়গায় যেখানে আপনার ভয়, যেখানে আপনার অসুবিধা, সেগুলোকে ডিরেক্ট হ্যামার করুন, ডিরেক্ট ইনভলভ হন, তাহলে দেখবেন আপনার এই জায়গাটা কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন। মানে পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং পরিস্থিতিকে কাউন্টার করা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকেও আমাদের বিভিন্ন প্রশ্নের, আপনারা যারা করেছিলেন প্রশ্ন, আপনাদের নাম গোপন রেখেই সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করলাম অনন্যা সেনগুপ্ত, সাইকোলজিস্ট এবং ফ্যামিলি থেরাপিস্টের কাছে। আপনারা এইভাবেই আপনাদের প্রশ্নগুলো আমাদের পাঠাতে পারেন, এবং আপনাদের প্রশ্নের সরাসরি প্রশ্ন আমরা তুলে ধরবো আপনাদের নাম গোপন রেখে অনন্যা সেনগুপ্তের কাছে। নমস্কার।